2014 সালের সেই ট্র্যাজেডির পর থেকে ব্রাজিল ফুটবলের যে ডাউনফলের শুরু হয়েছিল তার চূড়ান্ত একটা স্তর আমরা দেখতে পেয়েছি মরক্কোর বিপক্ষে ম্যাচে। এজন্য মনে হচ্ছিল কোনো ব্রাজিল টিম খেলছে না, 11 জন ফুটবলার খেলছে যাদেরকে ডিফারেন্ট পার্ট অফ ওয়ার্ল্ড থেকে নিয়ে আসা হয়েছে। এত বড় অধঃপতনের কারণ কি? যেই দলটাতে আগের চেয়ে অনেক বেশি স্টার আছে সেই দলটা অ্যাজ এ টিম কেন দুর্বল থেকে দুর্বলতর হওয়ার দিকে এগিয়ে চলেছে। আজকের ভিডিওতে ব্রাজিলের এই ম্যাচের সমস্যাগুলো নিয়ে কথা বলবো, যার মধ্যে ট্যাকটিক্যাল এক্সপেক্টগুলো কম থাকবে। সেটা নিয়ে আমরা সেপারেট ভিডিও সকালেই দিয়ে দেব। এবার এই ম্যাচে ব্রাজিলের যে সমস্যাগুলো দেখা গিয়েছে এরপরে কি আসলে আশা ভাঙা উচিত, নাকি নতুন করে কারো আঞ্চলিক দলটাকে সাজাতে পারবেন? এই সমস্যাগুলোর সমাধান আসলে কি কি? চলুন আজকের ভিডিওতে সে নিয়ে কথা বলা যাক। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা 50-এর খুবই কাছে আছি, সো প্লিজ সাবস্ক্রাইব। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমত এই নিয়ে কারো কোনো সন্দেহ নেই যে ব্রাজিল 2022 বিশ্বকাপের পর থেকে যে দলগুলো পাচ্ছে সেখানে তাদের মধ্যে অনেক বেশি স্টার পাচ্ছে। তারা এমন প্লেয়ারদের পাচ্ছে যারা ক্লাব ফুটবলে অনেক বেশি সুপ্রতিষ্ঠিত। যে তারপরও এই দলটার মধ্যে একটা জিনিসের অনেক বড় অভাব দেখা যাচ্ছে, সেটা হচ্ছে টিম প্লে। এই দলটা যখনই খেলছে মনে হচ্ছে 11 জন প্লেয়ার খেলছে, কোনো একটা টিম খেলছে না। দেখুন এখন থেকে পরবর্তীতে ব্রাজিলের আরও কিন্তু তারকার জন্ম হতে চলেছে। এস্তেবাও, এনরিক, এরা যখন পরবর্তী বিশ্বকাপ খেলবে তারা আরও বেশি পরিপূর্ণ প্লেয়ার হবে। তো সেই ক্ষেত্রে 2030 সালের ব্রাজিল দলে আরও বেশি স্টার পাওয়ার যুক্ত হতে চলেছে। কিন্তু সমস্যাটা হচ্ছে সেই জায়গায় ব্রাজিলের স্টার পাওয়ারের সংখ্যা বাড়ছে, ব্রাজিলের স্টারদের সংখ্যা বাড়ছে, কিন্তু এজ এ টিম তারা ডাউনফলের দিকে যাচ্ছে এবং এই ডাউনফল কোথায় গিয়ে শেষ হবে এটা আসলেই বোঝা যাচ্ছে না। সো দিন শেষে যদি এই প্লেয়াররা একটা টিমের মতো খেলতে না পারে তাহলে যত তারকাই থাকুক এই দলটা বেশি সাফল্য অর্জন করতে পারবে না। দ্বিতীয়ত এই ম্যাচ নিয়ে যদি কথা বলি, সবচেয়ে বড় যে জিনিসটা দেখা যায় প্রথম 10 মিনিটে এই দলের প্লেয়াররা রীতিমতো ফ্রিজ হয়ে গিয়েছেন। প্লেয়ারদের মধ্যে কী পরিমাণ মানসিক চাপ ছিল সেটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তারা অ্যাংশাস হয়ে পড়েছিলেন। প্রেস কনফারেন্সে অ্যাটলিস্ট 5 থেকে 6 জন প্লেয়ার এই শব্দ ইউজ করেছেন, অ্যাংশাস। তারা এত বেশি প্রেশারের মধ্যে ছিলেন। কিন্তু এই বিশ্বকাপে তো ব্রাজিল ফেভারিট নয়, এবার তো আরও প্রেশার কম থাকার কথা। সো একটা জিনিস প্রিটি ক্লিয়ার, ব্রাজিল জাতীয় দলের একজন স্পেশালাইজ সাইকোলজিস্ট প্রয়োজন যারা এই প্লেয়ারদের এই মানসিকতার সম্পর্কে কাজ করবেন। বিকজ প্লেয়াররা চাপের সিচুয়েশনে নিজেকে সামলাতে পারছেন না, তাদের বেস্টটা দিতে পারছেন না এবং উল্টাপাল্টা কাজ করছেন। প্রথম 10 থেকে 15 মিনিটে ব্রাজিল জাতীয় দল যে ধরনের পারফরমেন্স করেছে এখান থেকে ক্লিয়ার এরাকে ট্যাকটিক্যাল বিভিন্ন সমস্যা দিয়ে আসলেই জাজ করা উচিত নয়। ওই সময়টাতে ব্রাজিলিয়ান প্লেয়ারদের মানসিকতাতেই খুব বেশি চাপ পরিলক্ষিত হচ্ছিল। দ্বিতীয়ত ব্রাজিল জাতীয় দল যাদের উপর ভিত্তি করে নিজেদের এই বিশ্বকাপের স্বপ্ন দেখছে সেই এক্সপিরিয়েন্স প্লেয়াররাই পারফর্ম করতে পারছেন না। দেখুন এর আগেও কিন্তু বিশ্বকাপে প্রথম ম্যাচে বাজে পারফরমেন্স করে অনেক দল শিরোপা জিতেছে। এর মধ্যে 2022 সালে আর্জেন্টিনা দলকেই বলা যায়, কিংবা 2010 সালে স্পেন দলের কথাও বলা যায়। তারাও কিন্তু ভালো শুরু করতে পারেনি, কিন্তু শেষ পর্যন্ত প্রথম ম্যাচের পরে যেই পরিমাণ ট্যাকটিক্যাল চেঞ্জ তারা করেছে, প্লেয়ারদের চেঞ্জ করেছে, এরপরে কিন্তু তারা রেজাল্ট নিয়ে আসতে পেরেছে। 2022 সালে প্রথম ম্যাচে আর্জেন্টিনা হারার পর থেকে কিন্তু লিওনেল স্ক্যালোনি ডিফারেন্ট একটা একাদশের দিকে চলে গিয়েছেন। তিনি তরুণদের সুযোগ দিয়েছেন। কারণ আঞ্চলিক এবার ডিসিশন নিতে হবে। এই বয়স্ক ক্যাসিমিরোকে দিয়ে চালাবেন, এই মার্কিনোসদের দিয়ে চালিয়ে যাবেন, এই ম্যাচের যে পারফরমেন্সটা আমরা দেখতে পেয়েছি সেই হিসেবে পাকে তাকে তিনি কন্টিনিউ করবেন, নাকি নতুনদের সুযোগ দিবেন, এনরিকদের সুযোগ দিবেন, রায়ানদের সুযোগ দিবেন? তো এই নিয়ে কিন্তু এখন কোয়েশ্চন জায়গা শুরু হবে, স্বাভাবিক একটা ব্যাপার। প্রবাবলি এখানে কারণ আঞ্চলিক আসলেই ইয়ংদের সুযোগ দেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করতে হবে। তাছাড়া এই ম্যাচে কার্লো আনচেলত্তি শুরুর দিকে কিন্তু একাদশে অনেক পরিবর্তন করেছিলেন। তিনি একাদশটা প্লেয়ারদের জানিয়েছিলেন ম্যাচ শুরুর মাত্র 3 ঘন্টা আগে, যার কারণে বেশিরভাগ যে গণমাধ্যম আছে তারা সেটা প্রেডিক্ট করতে পারেনি। তো এই ম্যাচে কার্লো আনচেলত্তি অনেকটা এইরকম ফরমেশনে নিজেকে সাজানোর চেষ্টা করেছেন, এই ধরনের ট্যাকটিক্স ইউজ করার চেষ্টা করেছেন। তো কার্লো আনচেলত্তি সর্বপ্রথম চমকটা দেখান একাদশে। আমরা জানতে পেরেছি যে মাত্র ম্যাচটা শুরুর 3 ঘন্টা আগে প্লেয়ারদের তিনি একাদশটা জানিয়েছিলেন। সো এখানে অনেক বড় একটা সারপ্রাইজ দেওয়ার চেষ্টা তিনি করেছিলেন। ব্রাজিল খেলেছিল 4-4-2 ফরমেশনে, এরকম একটা সিস্টেমে। মার্কিনাস এবং গ্যাব্রিয়েলকে সেন্টারে রেখে সান্তোস এবং ইভানেসকে 2জন ফুলব্যাক হিসেবে ইউজ করা হয়েছে। ব্রাজিল 2জন মিডফিল্ডার নিয়ে খেলেছে, যদিও মনে হয়েছে ব্রাজিল 4-3-3 খেলার চেষ্টা করবে। ব্রুনো গিমারেজের সাথে ক্যাসেমিরো খেলেছিলেন। রাফিনা এবং পাকেতাকে 2 উইংয়ে ইউজ করা হয়েছে। থিয়াগো এবং ভিনিসিয়াস অ্যাটাকারের মতো বিহেভ করেছেন। সো এটা ছিল ব্রাজিলের বেসিক স্ট্রাকচার। প্রথমত প্লেয়ারদের কার কী পারফরমেন্স হচ্ছে সেটা নিয়ে যদি কথা বলি, সো এলিসনের এই ম্যাচের পারফরমেন্সটাই খুব বেশি ভালো বলা যায় না। একটা বল তার হাত থেকে বেরি হয়ে গিয়েছিল। তাছাড়া এই আউটিংটাও ভালো হয়নি যেখানে ব্রাজিল গোল হজম করেছে। ইভানেসকে ইউজ করা হয়েছে অনেকটা পুরোপুরি ওয়েজলির রোলে। সো এটা আসলে সারপ্রাইজিং ছিল। কার্লো আনচেলত্তি ইভানেজের কাছ থেকে কীভাবে ওয়েজলির পারফরমেন্সটা আশা করেন এটা আসলেই সারপ্রাইজিং ছিল। ইভানেজ রাইট ব্যাকে কী পরিমাণ ওভারল্যাপ করেছে এখান থেকেই বোঝা যায়। সো ক্লিয়ারলি তাকে একজন প্রপার রাইট ব্যাকের মতো ইউজ করার চেষ্টা করা হয়েছে, যদিও সে একজন সেন্টার ব্যাক। সো এটা আমি বুঝতে পারিনি। মার্কিনোস এবং গ্যাব্রিয়েল দুজনের মধ্যে কম্বিনেশনের অনেক মিস্টেক্স দেখা গিয়েছে। সো এই দুজনের পারফরমেন্স নিয়ে প্রশ্ন থাকবে। ডগলাস সান্তোস প্রবাবলি ব্রাজিলের এই ম্যাচে সবচেয়ে ভালো ছিল ডিফেন্সের মধ্যে। তার প্রত্যেকটি পজিশনের বিচরণ ছিল দুর্দান্ত। আক্রমণ ভাগে খুব বেশি জয়েন করেনি, কিন্তু তার হিটম্যাপটা দেখলে আমরা বুঝতে পারবো 100% কোচিং অ্যাকিউরেসি তার মধ্যে রয়েছে।
তাছাড়া গ্রাউন্ড ডুয়েল 78% জিতেছে। সো কিন্তু দুর্দান্ত একটা ম্যাচ খেলেছে। ব্রাজিলের মিডফিল্ডে ক্যাসেমিরো প্রবলি বলা যেতে পারে তার বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বাজে ম্যাচটা সে পারফর্ম করেছে, এবং অনেকেই আসলে বলতে পারেন এই ম্যাচের পর যে ক্যাসেমিরো রিটায়ারমেন্টে নিয়ে নেওয়া উচিত। পুরো ম্যাচ জুড়ে তার কোনো মুভমেন্টই ছিল না, মনে হচ্ছিল যেন কিছু একটা খেয়ে সে মাঠে নেমেছে। ব্রুনো গিমারেজের পারফরমেন্স যদি বলতে, এই ম্যাচটা মোটামুটি ব্রাজিল জাতীয় দলের তুলনামূলক বাজের মধ্যে তার পারফরমেন্স ভালো ছিল, কিন্তু সেটাও ব্রুনো গিমারেজের স্ট্যান্ডার্ড ছিল না। লুকাস পাকেতা তাকে কোথায় ইউজ করা হয়েছে সেটাও ক্লিয়ারলি বোঝা যায়নি। শুরুর দিকে আমরা তাকে এদিকে লেফট উইংয়ে খেলতে দেখতে পেয়েছি। সো ব্রাজিলের সব প্লেয়ার লেফট উইংয়ে চলে যাচ্ছিল, রাইট ব্যাকে কোনো প্লেয়ারই ছিল না। সো ইভানেসকে অনেক বেশি ওভারল্যাপ করতে হয়েছে। আবার সেকেন্ড হাফে আমরা দেখতে পেলাম তাকে একজন রাইট উইঙ্গারের মতো ইউজ করা হচ্ছে, আবার মাঝখানে আবার কখনো দেখতে পেলাম তাকে মিডফিল্ডারের মতো ইউজ করা হচ্ছে। আক্রমণ ভাগে ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিলের স্ট্যান্ডার্ড পারফরমেন্স ছিল, পুরো ম্যাচ জুড়ে পারফর্ম করেছে, পুরো মাঠ জুড়ে দৌড়েছে, এবং মনে হচ্ছে একমাত্র প্লেয়ার ব্রাজিলের যে ম্যাচটা জিততে চায়। ইগোর থিয়াগো তার পারফরমেন্স আসলে বলার কিছু নেই, বিকজ তার কাছে কিন্তু বলই খুব বেশি আসেনি। যে কয়েকটা বল এসেছিল সেগুলোকে মিস করেছে, এবং ম্যাথেস কুনহাকে আমরা দেখে ফেললাম, ইগোর থিয়াগোকে আমরা দেখে ফেললাম। সো এবার কিন্তু এনরিককে নেক্সট ম্যাচে সুযোগ দেওয়ার সময় এসে গিয়েছে, এদেরকে দ্বারা আর হবে না। এই ছিল ব্রাজিলের শুরুর দিকের অবস্থা। আমরা যদি একটু ট্যাকটিক্স বোর্ডের দিকে তাকাই তাহলে ক্লিয়ারলি বোঝা যায় ডিফেন্সটা একদম ডিসওরিয়েন্টেড ছিল। এই দুজন প্লেয়ারের মধ্যে তেমন কোনো লাইন মেনটেনই করা হচ্ছে না। আবার মিডফিল্ডের দিকে যদি তাকাই, খুব বেশি জ্যাম একটা সিচুয়েশন তৈরি করার চেষ্টা হয়েছে, ডিস্ট্রিবিউশন হয়নি। ভিনিসিয়াস জুনিয়র লেফট উইংয়ে খেলেছেন, আর মাঝখানে ছিলেন রাফিনা এবং থিয়াগো। রাইট ব্যাকের দিক দিয়ে কোনো কিছু নেই, সম্পূর্ণ একটা খালি অবস্থা, অর্থাৎ সম্পূর্ণ আক্রমণ একজন কেন্দ্রিক, ভিনিসিয়াস জুনিয়র কেন্দ্রিক। তো এইভাবে কিন্তু যে কোনো দলের পক্ষে যে কোনো একটা সাইডকে প্রোটেক্ট করা অনেক বেশি সহজ হয়ে যায়। আমরা যদি স্ট্যাটিস্টিক্সের দিকে তাকাই, ব্রাজিলের কাছে পজিশন ছিল, বিকজ সেকেন্ড হাফে তারা ভালো খেলেছে, কিন্তু ওভারঅল বাকি সব কিছুতে কিন্তু মরক্কো এই ম্যাচটা ডমিনেট করেছে, এবং তারা প্রবাবলি ম্যাচটা জিতাও ডিজার্ভ করতো। মরক্কো তো ভালো একটা ম্যাচ খেলার পরে শেষ পর্যন্ত জয় হাসিল করতে পারেনি। এটাতে ক্লিয়ার বোঝা যায় মরক্কো দলটার মধ্যে কিন্তু কিছু ইস্যু রয়েছে। সেকেন্ড হাফে তারাও কিন্তু খুব ভালো ম্যাচ খেলেনি। সো এই হচ্ছে ওভারঅল সিচুয়েশন। এবার আসা যাক মূল কথায়, ব্রাজিল কি বাউন্স ব্যাক করতে পারবে? তারা কি সমস্যাগুলো থেকে বেরিয়ে এসে আবারও নিজেদের সেরা ফর্মটা খুঁজে বের করতে পারবে? এর উত্তর হচ্ছে ইয়েস অথবা নো। ব্রাজিল পরবর্তী হাইতি ম্যাচে নেইমার জুনিয়রকে পাচ্ছে, অর্থাৎ তাদের ক্রিয়েটিভিটির সমস্যাটা অনেকটাই কেটে যাবে, কিন্তু নেইমারের পেস আর আগের মতো নেই। সো এই ক্ষেত্রে কিন্তু কোচকে অনেক কিছু নতুন করে চিন্তাভাবনা করতে হবে। তিনি ফরমেশনটা কীভাবে সাজাবেন, প্লেয়ারদের কীভাবে প্লেস করবেন, এর উপর কিন্তু অনেক কিছু নির্ভর করবে। স্পেশালি এই ম্যাচের পর কিছু প্লেয়ারকে নিয়ে অবশ্যই কোয়েশন জাগে, আর এই প্লেয়ারদের বদলে ইয়ং প্লেয়ার অর্থাৎ রায়ান, এনরিক, এদেরকে কি সুযোগ দেওয়া যায় না? দানিলো সান্তোসকে কি মিডফিল্ডে শুরু করা যায় না? এই কোয়েশনগুলো কিন্তু এখন তৈরি হওয়া শুরু হয়ে যাবে। কার্লো আনচেলত্তি এর পরিবর্তে কী ধরনের চেঞ্জেস আনেন সেটা আসলেই দেখার বিষয়। প্রেস কনফারেন্সে কার্লো আনচেলত্তি ক্লিয়ারলি তার ডিসস্যাটিসফ্যাকশন বলেই দিয়েছেন। তিনি বলেছেন প্রথম ম্যাচে বিশ্বকাপ জেতা যায় না, আবার তিনি এটাও বলেছেন ব্রাজিল জাতীয় দল খুবই বাজে একটা ম্যাচ খেলেছে। তো এবার কার্লো আনচেলত্তি এখান থেকে বাউন্স ব্যাক করার ক্ষেত্রে ট্যাকটিক্যাল ফরমেশনের ক্ষেত্রে আমার মনে হয় 3 জন প্রপার মিডফিল্ডার নিয়ে খেলার উপর গুরুত্ব দিতে পারেন। দ্বিতীয়ত তিনি নেইমারকে কোন পজিশনে খেলান সেটা দেখার বিষয়। তৃতীয়ত ইয়ং প্লেয়ারদের সুযোগ দিতে হবে। ব্রাজিলকে যদি বাউন্স ব্যাক করতে হয় তাহলে এক্সপিরিয়েন্স প্লেয়ারদের দায়িত্ব নিতে হবে। তারপরে হচ্ছে প্লেয়ারদের অবভিয়াসলি মানসিকতার উপর কাজ করতে হবে। দেখুন, আমি কিন্তু এই ম্যাচের প্রিভিউতে বলেছি ব্রাজিলের মূল খেলাটা ট্যাকটিক্যাল না, ব্রাজিলের মূল খেলাটা সাইকোলজিক্যাল। এই প্লেয়াররা কিন্তু বাজে প্লেয়ার না, তারা কিন্তু ক্লাব লেভেলে নিজেদেরকে প্রমাণ করেছেন। তো সমস্যাটা কিন্তু ক্লিয়ারলি মানসিক, এবং সমস্যাটা নিজেদের পারফরমেন্সটাকে রেজাল্টে নিয়ে আসতে না পারা। সো এই ক্ষেত্রে ব্রাজিল হাইতি ম্যাচের ক্ষেত্রে অনেক বেশি সুযোগ সুবিধা পাচ্ছে, দলটা তুলনামূলক দুর্বল। সেই ম্যাচে অনেকগুলো ট্যাকটিক্যাল চেঞ্জ কার্লো আনচেলত্তি করতে চাইবেন। তবে এই জিনিসটা ক্লিয়ার বলা যায়, ব্রাজিলের কাছে ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট আছে। এই ট্যালেন্টকে গেঁথে একটা টিমে পরিণত করাই হচ্ছে এখন কাজ। আর এই ট্যালেন্টটা ইন্ডিভিজুয়ালি কী করতে পারেন সেটা আজকে ভিনিসিয়াস জুনিয়রে দেখিয়েছেন। এই ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সও ব্রাজিলকে কিন্তু অনেকগুলো ম্যাচ জেতাবে, কিন্তু দিন শেষে ব্রাজিলের এই টিম পারফরমেন্সই তাদেরকে দীর্ঘমেয়াদী সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এখন এখান থেকে বাউন্স ব্যাক করা কঠিন, কিন্তু বিশ্বাস তো হারানো উচিত নয়। দেখা যাক ব্রাজিল এখান থেকে কীভাবে বাউন্স ব্যাক করে। আপনার কী মনে হয় নেক্সট ম্যাচে কোন কোন চেঞ্জ প্রয়োজন সেটা কমেন্টে জানিয়ে দিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।